ড্রামার শুরুতেই আমাদের এখানে সে র্যাবিট মেয়েটি এবং মুইয়ুকে দেখানো হয়। এখানে র্যাবিট মেয়েটি বলছিল আমি সিরিয়াস। এইমাত্র সে বলল যে আমি নাকি তার উপর কোনো মোহিনী মায়া ছড়িয়েছি। তোমার কি মনে হয় আমি কোনো কি মোহিনী মায়া জানি? এবং তখনই মুইয়ু বলে পরিবারের বেশিরভাগ নারী মোহিনী মায়ায় পারদর্শী, তবে আমার ধারণা তুমি এগুলো কিছুই জানো না। এবং তখনই র্যাবিট মেয়েটি বলে জুয়ানুও গার্ডিনার আমাকে লক্ষ্য করেছিল কারণ সে আমার প্রেমে পড়ে গিয়েছিল, তাহলে আমি নিশ্চয়ই খুব আকর্ষণীয়। এবং তখনই সময়ও বলে চলো এখন এই টপিকটা বাদ দিই। আমি যখন এখানে আসছিলাম চাংহে আমাকে আটকানোর জন্য অনেক লোক পাঠিয়েছিল। সে আমাদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে জানতো, এমনকি সে টাং লিয়াংগুয়োর কাছে একটি বার্তা পাঠিয়েছে। তার মানে সে স্পাইডার শ্যাডোর সাথে একজন গুপ্তচর বসিয়ে রেখেছে। আমাদের যত দ্রুত সম্ভব বৃত্তি প্রাধান্যের কাছে ফিরতে হবে। এবং তখনই মেয়েটি বলে তোমার কি কখনো মনে হয়নি যে আমি সেই গুপ্তচর হতে পারি? এবং তখনই মুইয়ু একটু হেসে বলে তুমি নিশ্চয়ই রসিকতা করছো। এবং তখনই মেয়েটি বলে আমি রসিকতা করছি না, আমি আগে দ্বিধায় পড়েছিলাম, যদিও আমি এমন কিছু করিনি যা তখন করা আমার প্রতিজ্ঞার বিরুদ্ধে যায়, কিন্তু আমি দ্বিধায় পড়েছিলাম। আমি আমাদের অস্তিত্বের অর্থ নিয়ে সন্দেহ করতে শুরু করেছি। তুমি আর চাংহে একসাথে বড় হয়েছ, কিন্তু এইবার তোমাদেরকে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং তখনই সময়ও বলে আমি যখন স্পাইডার শ্যাডোতে যোগ দিয়েছিলাম তখন একটি শপথ নিয়েছিলাম, আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি কাউকেই বৃত্তি প্রধানের নিরাপত্তা বিঘ্নিত করতে দেব না। এবং তখনই মেয়েটি বলে অবশ্যই আমারও সেটা মনে আছে। ব্লাড রিভারের একজন সদস্যের জন্য স্পাইডার শ্যাডোতে যোগ দেওয়াটা সবচেয়ে বড় সম্মানের বিষয়। এবং তখনই মুইয়ু বলে একবার যদি বৃত্তির প্রধানের বিষের প্রভাব মুক্ত করা যায় এবং তিনি যদি আবারও 3 পরিবারের উপর শাসনভার গ্রহণ করেন তবে সুপরিবারের প্রধান তার আদেশ বাতিল করবেন, তখন আমাদের আর একে অপরের বিরুদ্ধে যেতে হবে না। এবং এখানেই সিন কাট হয়। এরপর মুইয়ু সেই মহান 3 পরিবারের 3 গার্জেনের সামনে এসে দাঁড়ান, অর্থাৎ সেই ভয়ঙ্কর অন্ধকারের ভিতরে। তখনই ওখানে থাকা একজন ব্যক্তি বলে ওঠেন ওখানে কে? এবং তখনই মুইয়ু বলে আমি পরিবারের মুইয়ু। এবং তখনই ওখানে থাকা আরেকজন ব্যক্তি বলে তুমি এখানে কেন এসেছো? তখনই মুইয়ু ওখানে একটি ইস্তফা নিচে রেখে দিয়ে বলে আমি এই মিশনটি গ্রহণ করতে পারছি না। এবং তখনই ওখানে থাকা ব্যক্তিটি বলে ওঠে সোল রিফার্স হল কোনো মিশন দেওয়ার পর সেটি প্রত্যাখ্যান করার সাহস বহু বছর ধরে কেউ দেখায়নি, এমনকি বৃত্তি প্রধানও আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না। আমাদের প্রত্যাখ্যান করার পেছনে তোমার অজুহাত কি? এবং তখনই মুইয়ু নরম গলায় বলে ওঠে আমার এটা গ্রহণ করার ইচ্ছে করছে না। এবং তখনই ওখানে থাকা ব্যক্তিটি জোর গলায় বলে ওঠে এটা তোমার সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়, কিন্তু আমি জানি তুমি কেন এমন করছো। লো রানের গভর্নর ঝাং তাইচেং এর সম্পর্কে গুজব আছে যে তিনি একজন চমৎকার কর্মকর্তা ছিলেন যিনি তার জনগণকে ভালোবাসতেন। যখন দক্ষিণ বন্যায় আক্রান্ত হয়েছিল প্রতিটি প্রশাসনিক অঞ্চলের কর্মকর্তারা নিজেদের পকেট ভরছিল, তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি মানুষদের সাহায্যের জন্য শস্য ভাণ্ডার খুলে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি তাদের দুর্নীতির কথা তিয়াঙ্গি সিটিতে রিপোর্ট করেছিলেন, যার ফলে তিয়াঙ্গি সিটি সেখানে পরিদর্শক পাঠাতে বাধ্য হয়েছিল। এইভাবেই সাধারণ মানুষ বেঁচে থাকতে পেরেছিল। তিনি একজন সত্যিই ভালো মানুষ, তাই তুমি তাকে মারতে চাও না? কি দুঃসাহস! একবার যখন তুমি সোল রিফার্স হলের মৃত্যু বড় আনা পাবে তোমাকে তোমার লক্ষ্য বস্তুকে হত্যা করতেই হবে, এমনকি সে যদি সম্রাটও হয়। সে
ভালো না মন্দ তাতে কিছু যায় আসে না, তুমি একজন ঘাতক, তুমি কোনো সাধু নও। এবং তখনই সুমুইও বলে আমি এটা গ্রহণ করব না, এবং এই কথা বলে ইস্তফাটি ওখানেই রেখে চলে যাচ্ছিল। ঠিক তখনই ওখানে থাকা এক ব্যক্তি চিৎকার করতে করতে বলে সুপরিবারের প্রধানকে বার্তা পাঠিয়ে দাও, তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করো, তাকে মেরে ফেলো, তাকে মেরে ফেলো। যদি সুপরিবারের সেই বুড়ো নির্বোধ তাকে মারতে রাজি না হয় তবে আমি তা করব। এবং তখনই আমরা দেখতে পাই সুময়ূর চলে যাওয়ার পরপরই সেখানে চাংহে চলে আসে, এবং তখনই ওখানে থাকা একটি লোক বলে ওঠে তুমি শান্ত হও, ওই দেখো তার বন্ধুদের একজন এসেছে। এবং তখনই ওখানে চাংহে বলে অভিবাদন তিন কর্মকর্তা। এবং তখনই ওখানে থাকা এক ব্যক্তি বলে সু চাংহে, যাকে আন্ডারটেকার হিসেবেও চেনা যায়, সুপরিবারের উদীয়মান বিশ্বময়, তুমি কি সুময়ূর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে? এবং তখনই সু চাংহে বলে তার মানে কি, আমি তার চেয়েও নিম্নমানের? এবং তখনই ওখানে থাকা ব্যক্তিটি বলে ওঠে তুমি ওখানে কি করছো? এবং তখনই সু চাংহে বলে সুময়ূর ইচ্ছা আর আমার ইচ্ছা এক, সে সোল রিভার্সের মিশন গ্রহণ করতে চায় না। আমাদের তিন পরিবারের নিয়ম অনুযায়ী আমরা কারণ ছাড়া কোনো মিশন গ্রহণ করি না। আর আমি সু চাংহে, সুময়ূ আমার খুব ভালো বন্ধু, সে সোল রিভার্স হলের জন্য একটি নিয়ম তৈরি করতে চেয়েছিল যে সে কিভাবে মিশনগুলো গ্রহণ করবে। আমার বন্ধুর একগুচ্ছ নিয়ম আছে যেগুলোকে বলা হয় তিনটি প্রত্যাখ্যান। সে নির্বিচারে হত্যাকাণ্ড, উদ্দেশ্যহীন মিশন এবং তার ইচ্ছার বিরুদ্ধে কোনো মিশন গ্রহণ করতে অস্বীকার করে। আর আমি সু চাংহে, আমিও একটি নিয়ম তৈরি করতে চাই। এবং তখনই ওখানে থাকা একটি ব্যক্তি হাসতে হাসতে বলে তোমরা দুজন এখনো কাঁচা, তোমরা ভাবছো এখনো তোমরা নিয়ম তৈরি করতে পারবে, এমনকি পৃথ্বী প্রধানেরও সেই অধিকার নেই। মনে হচ্ছে আজ সোল রিভার্স হলের পক্ষ থেকে তোমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্য দুই কর্মকর্তা দয়া করে অপেক্ষা করুন। এবং তখনই ওখানে থাকা আরেক ব্যক্তি বলে ওঠে আমি শুনতে চাই তুমি ঠিক কী ধরনের নিয়ম তৈরি করতে চাও। এবং তখনই সু চাংহে বলে ওঠে আমি এই নিয়মটি তৈরি করতে চাই, সুময়ূ যেসব মিশন গ্রহণ করবে না আমি সেই সবগুলো মিশন গ্রহণ করব। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার চাংহে যখন শর্ট প্র্যাকটিস করছিল তখনই সেখানে পিছন থেকে মুইও এসে বলে তুমি কয়েকদিন আগে সোল রিভার্স হলে গিয়েছিলে, কেন গিয়েছিলে সেখানে? এবং তখনই চাংহে একটু মুচকি হেসে বলে অবশ্যই তোমার হয়ে কথা বলতে গেছিলাম, তুমি তো কথা বলায় খুব একটা পটু নও। সোল রিভার্স হল আসলে পৃথ্বী প্রধানের মতো নয়, তারা শুধু নিয়ম চেনে, তোমার তরোয়ালের ধার কতটা সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এবং তখনই মুইও বলে তারা যদি হার না মানে তবে তুমি তাদের মারতে মারতে মানিয়ে নাও, যদি তাই হয় তবে তোমার কথা বলার ভঙ্গিটা সত্যিই আলাদা। আমাকে বলো না যে তুমি আসলেই তাদের সাথেই লড়াই করেছো, আমার কাছে সত্যি করে বলো তুমি কি তাদের কোনো শর্তে রাজি হয়েছো? এবং তখনই চাংহে বলে তোমার নিজস্ব পথ আছে, আমারও আমার পথ আছে, শুধু আমাকে বিশ্বাস রাখো। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের জিউজিয়াও সিটি নামের একটি সুন্দর শহর দেখানো হয়। তখনই এখানে একটি মেয়েকে দেখানো হয়, এই মেয়েটির নাম হচ্ছে লি হানি। এবং তখনই ওই মেয়েটি এই সিটির দিকে তাকিয়ে বলে আমার তরোয়াল 9টি আকাশের চুরমার করে দেয়, সব বিশৃঙ্খলা ছিন্ন করে দেয়, এটি সব দুঃখকে কেটে ফেলে। এবং এটা বলে মেয়েটি ভিতরের দিকে চলে যায়। এদিকে আবার আমরা বাই এবং ওল্ড মাস্টারকে একটি খুব সুন্দর প্যালেসের সামনে দাঁড়াতে দেখি। তখনই প্যালেসটিকে দেখে বাই বলে এটাই কি সেই তথাকথিত মাকড়সার বাসা? এবং তখনই ওল্ড মাস্টার বলে স্পাইডার শ্যাডো বেইলি এবং নানজুয়ে উভয় স্থানে এমন ঘাঁটি তৈরি করেছে, প্রতিটি ঘাঁটি এক একটি দুর্গের মতো, যা রক্ষা করা সহজ কিন্তু দখল করা কঠিন। তাই অনেকেই চায় না যে আমরা আমাদের ডেরায় ফিরে যাই। এবং এটা বলার সাথে সাথে তখনই প্যাট্রিয়াকের ক্যাবেজের বাইরে একটি আক্রমণ হয়ে যায়। এবং তখনই আমরা দেখতে পাই প্যাট্রিয়াককে রক্ষা করার জন্য অনেকগুলো মাস্ক পরা সৈনিক এখানে চলে আসে এবং তারা তাদের শক্তি দিয়ে প্যাট্রিয়াককে রক্ষা করার চেষ্টা করছিল।
এবং তখনই প্যাট্রিয়ার্ক বলে ওঠে, তোমাদের দৌড় এই পর্যন্তই, তোমরা ভেবেছো আমাকে সামলাতে পারবে? এবং তখনই বাইরে থেকে একটি সৈনিক বলে, এটা শিয়ে পরিবার থেকে এসেছে, অর্থাৎ শিয়ে পরিবার এদের উপর আক্রমণ করেছে। যেহেতু তারা আমাদের আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছে, তাই আমাদের ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না, চলুন ওদের সবাইকে মেরে ফেলি। এবং তখনই আমরা দেখতে পাই উপর থেকে একটি লোক এসে তার বহু রকমের রূপ ধারণ করে এদের উপর আক্রমণ করে দেয় এবং হেভেনলি ওয়েব অ্যারো তৈরি করে ফেলে। এবং তখনই সৈনিকটি বলে ওঠে, শিয়ে পরিবার আর মু পরিবার কি আসলেই হাত মিলিয়েছে? তারা তো দেখছি হেভেনলি ওয়েব অ্যারো তৈরি করে ফেলেছে। এবং তখনই ক্যাবেজের ভিতর থেকে বাই বলে, স্যার আপনি না বলেছিলেন এই পালকি বা গাড়িটি অভেদ্য, আমরা কেন এটা ব্যবহার করছি না? এবং তখনই ওল্ড মাস্টার বলে ওঠে, অনেক দেরি হয়ে গেছে, সে ইতিমধ্যেই ভেতরে ঢুকে পড়েছে। এবং তখনই বাই বলে, কে? এবং তখনই আমরা দেখতে পাই তাদের ক্যাবেজের মধ্যে হঠাৎ করে একটি লোক উধাও হয়ে এখানে বসে পড়ে এবং এই লোকটির নাম ছিল শিয়ে ফানফুয়া, শিয়ে পরিবারের তরুণ মাস্টার, এবং সে প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিল। তখনই ফানফুয়া বলে, অনেক দিন পর দেখা হলো স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি বেশ অসুস্থ হওয়ায় আপনাকে অভিবাদন জানাতে পারছি না। তখনই বাই একটু রেগে গিয়ে বলে, রুগ্ন ভূত কোথাকার, তুমি তো মরণাপন্ন, দেবতারাও তোমাকে বাঁচাতে পারবে না। এবং তখনই ফানফুয়া বলে, ঠিকই বলেছ, আমার মৃত্যু নিকটবর্তী, আর সেই কারণেই আমি পিতৃপ্রধানের গাড়ি আটকানোর এবং তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করার সাহস দেখাচ্ছি। আমার ভাগ্যে যে শাস্তিই থাকুক না কেন, আমি তাকে ভয় পাই না। এবং তখনই ওল্ড মাস্টার বলে, তো তুমি আমাকে এখানে কি বলতে চাইছো? এবং তখনই ফানহুয়া বলে, স্যার আপনি অনেক দিন ধরে এই পদে আছেন আর এখন আপনি মারাত্মকভাবে আহত, কেন আপনি এই সুযোগে অবসর নিয়ে আপনার বাকি জীবনটা উপভোগ করছেন না? এই ঝামেলার পদটি যারা টকবকে যুবক তাদের হাতে ছেড়ে দেওয়া কি ভালো নয়? এবং তখনই ওল্ড মাস্টার বলে, টকবগের যুবক, তুমি কি শিয়ে বাইয়ের কথা বলছো? এবং তখনই ফানহুয়া একটু হেসে বলে, শিয়ে পরিবারের প্রধান এর দীর্ঘ বছর ধরে ব্লাড রিভারের সেবা করে আসছেন, স্বাভাবিকভাবেই তিনি এই পদের জন্য সেরা প্রার্থী। এবং তখনই ওল্ড মাস্টার বলে, আমি যদি তোমার এই অনুরোধ প্রত্যাখ্যান করি? এবং তখনই ফানহুয়া বলে, যদি তাই হয় তবে আপনার অবাধ্য হওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। এবং তখনই ওল্ড মাস্টার বলে, তোমরা আসলে আমার কাছে থাকা সেই ডায়মন্ড ড্রাগন সোর্ড পেতে চাও? এবং তখনই ফানহুয়া বলে, যার কাছে ডায়মন্ড ড্রাগন সোর্ড থাকবে সেই হবে ব্লাড রিভারের প্রকৃত নেতা। এবং তখনই ওল্ড মাস্টার প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, ও তাহলে তুমি সেই সম্পর্কে জানো? যদি তাই হয় তবে আমি মনে করি তুমি দেখতে পাচ্ছ তরোয়ালটি বর্তমানে কার দখলে। যেহেতু তরোয়ালটি এখনো আমার হাতে, তাই আমি এখন ব্লাড রিভারের নেতা। এবং এটা বলার সাথে সাথেই প্যাট্রিয়ার্ক এবং ফানহুয়ার সাথে প্রচণ্ড পরিমাণে যুদ্ধ বেঁধে যায় এবং এখানেই প্যাট্রিয়ার্ক ফানহুয়াকে আহত করে বাইরে ছিটকে ফেলে দেয়। এবং প্যাট্রিয়ার্ক তো এখানে ক্যাবেজের ভিতরে বসে বসেই এমনভাবে তার তরোয়ালটিকে ইশারা করে যে এক তরোয়ালে ওখানে থাকা অ্যারোটিকে ধ্বংস করে দেয়। এবং এটা দেখে ফানহুয়া একটু মুচকি হেসে এখান থেকে তার প্রত্যেকটি সৈন্যকে নিয়ে পালিয়ে যায়। এবং তখনই ওই প্যালেসের ভিতর থেকে একটি বৃদ্ধ লোক বেরিয়ে আসে, এর নাম হচ্ছে মু কেওয়েন, সে ছিল স্পাইডার নেস্ট। এবং তখনই ওল্ড মাস্টার বলে, কতদিন ধরে তুমি এই সম্প্রদায়ের সেবা করছো? এবং তখনই মু কেওয়েন বলেন, 30 বছর হয়ে গেল। আমি কখনো ভাবিনি যে স্বয়ং প্যাট্রিয়ার্ক এখানে আসবেন, আর সেটা আমি নিজের চোখে দেখতে পারবো। এখন আমার জীবনের আর কোনো আক্ষেপ নেই। এবং তখনই ওল্ড মাস্টার বলেন, তোমার অবসরের দিনগুলো এখানে শান্তিতে কাটানো উচিত ছিল, আমি এখানে এসে তোমাকে ঝামেলার মধ্যে ফেলে দিলাম। এবং তখনই মু কেওয়েন বলেন, আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত
স্যার, আপনি নিশ্চয়ই রসিকতা করছেন। আমাদের মতো লোকেদের অবসরের কোনো অধিকার নেই। এবং তখনই বৃদ্ধ লোকটি ওখানে থাকা সৈনিকদের ইশারা করে বলেন, তোমরা সবাই মন দিয়ে শোনো। যেই মুহূর্তে তোমরা এই গেটটি পেরিয়ে ভিতরে পা রাখবে, তখন থেকে তোমরা আমার শুধু একটি ইশারার অপেক্ষা করবে। এবং তখনই ওখানে থাকা সৈনিকগুলো বলে, বুঝেছি। এবং তখনই আমরা দেখতে পাই ওল্ড মাস্টার তার হাতে থাকা তরোয়ালটি চাবি হিসেবে ব্যবহার করলে তখনই ওখানে একটি সুইচ গেটের মতো খুলতে থাকে এবং আমরা দেখতে পাই এখানে চারিদিকে চক্রের মতো ঘুরছিল এবং এই চক্রের ভিতরে খুব সুন্দর একটি সুরক্ষিত প্যালেস বানানো ছিল, যেখানে কিনা সুরক্ষিতভাবে প্যাট্রিয়ার্ককে রাখা হবে। এবং এই প্যালেসটি এতটা পরিমাণে ভয়ঙ্করভাবে বানানো ছিল যে এখানে একটি মানুষ তো দূরের কথা, যদি একটি পাখিও গলে যায় তাকে অটোমেটিকভাবে তীরবিদ্ধ করে মেরে ফেলা হবে। এবং তখনই এখানে পুরো চক্রটি ঘুরতে থাকে, যেটা সব থেকে বেশি ভয়ঙ্কর ছিল। এবং তখনই ওদিক থেকে একটি বোর্ড পুরো সমান সমান হয়ে দাঁড়ায় এবং তখনই এদিক থেকে ওই বৃদ্ধ লোকটি ওপারে উড়ে চলে যায়। এবং যখনই বৃদ্ধ লোকটি একটি ইশারা করে তখনই ওখানে থাকা সৈনিকগুলো প্যাট্রিয়ার্কের পালকিটা নিয়ে সুস্থভাবে প্যাট্রিয়ার্ককে ওপারে নামিয়ে দেয়। এবং তখনই বৃদ্ধ লোকটি প্যাট্রিয়ার্ককে নিয়ে ওই সিটির ভিতরে ঢুকতে থাকে, অর্থাৎ সুরক্ষিত প্যাভিলিয়নের ভিতরে। এবং প্যাভিলিয়নটা দেখতে এতটাই সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল যেন কোনো স্বর্গের প্যাভিলিয়ন। এবং তখনই মুকিউয়েন বলেন, স্যার, আমরা আপনার ঘরে পৌঁছে গেছি, মিরাক্কেল ফিজিশিয়ান। আপনার যদি কোনো সমস্যা হয় তবে শুধু ওই দড়িটি ধরে টান দেবেন, কাঠের পাখিটি কম্পনের মাধ্যমে শব্দ পৌঁছে যাবে আর যত দ্রুত সম্ভব আপনার পাশে ছুটে আসব। এবং তখনই বাইহুয়া কাঠের পাখিটি দেখে অবাক হয়ে যায় এবং তখনই মুকিউয়েন বলেন, ঠিক তাই, স্পাইডার নেস্টের প্রতিটি কোণায় একটি কাঠের পাখিগুলো পাওয়া যায়। স্যার, এখন আমি বিদায় নিচ্ছি। এবং এই কথা বলে বৃদ্ধ লোকটি ওখান থেকে চলে গেলে ওল্ড মাস্টার এবং বাইহুয়া ভিতরে ঢুকে যায় এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার একটি জঙ্গলের মধ্যে সুময়ু এবং সেই র্যাবিট মেয়েটিকে দেখানো হয় এবং তখনই সুময়ু বলে সে আমাদের পিছু নিয়েছে এবং র্যাবিট মেয়েটি বলে আমি তাকে থামাবো, আপনারা জিউস কিয়াও সিটির দিকে এগিয়ে যান। এবং সুময়ু বলেন আমরা এখানে তাং লিয়ানিয়ের কথা বলছি, সে হয়তো গতবার আমাদের ছেড়ে দিয়েছে কিন্তু এবার নাও ছাড়তে পারে। এবং তখনই র্যাবিট মেয়েটি বলে, আমি আপনার এবং চ্যাংহের মধ্যে কাউকে বেছে নিতে চাই না, যান এবং আপনাদের এই যুদ্ধ চিরতরে শেষ করুন। এবং তখনই সুময়ু এখান থেকে চলে যায় এবং সুময়ু চলে যাওয়ার পরপরই তখনই সেখানে লিয়ানুয়ে চলে আসে এবং তখনই র্যাবিট মেয়েটি বলে, আপনি আমাদের একদম পিছু নিয়েছেন তাই না? আমরা দিনরাত বিশ্রামহীনভাবে ভ্রমণ করি, তার সত্ত্বেও আপনি আমাদের ধরে ফেলেছেন, সমস্যা কি? এবং তারপরেই মেয়েটি বলে, আমাকে দেখার খুব বেশি শখ হয়েছে বুঝি। এবং তখনই লিয়ানুয়ে বলে, তোমাদের সাথে পালকি থাকায় তোমরা দ্রুত যেতে পারো না, অবশ্যই আমি তোমাদের ধরে ফেলতে পারবো। আমব্রেলা ঘোস্ট কি তোমাকে ফেলে চলে গেছে? এবং তখনই মেয়েটি বলে, ঠিক ধরেছেন, দেখছেন তো আপনার মতো অন্য সবাই আমার সাথে এত ভালো ব্যবহার করে না। আমার আজও গত রাতের আপনার সেই উষ্ণ আলিঙ্গনের কথা মনে আছে। আপনার শরীর এত উষ্ণ, তবে আপনি একজন শীতল মানুষ হওয়ার ভান করছেন। এবং তখনই বাই লিয়ানুয়ে বলে, আপনি সত্যিই ভাবছেন যে এগুলো আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে? এবং তখনই র্যাবিট মেয়েটি বলে, অবশ্যই না, মার্শাল আর্টের জগতে আবেগপ্রবণ মানুষের অভাব নেই, তবে তারা খুব দ্রুত তাদের আবেগ হারিয়ে ফেলে। যদিও আপনি হয়তো সেই রাতে আমার প্রেমে পড়ে গিয়েছিলেন, পরের দিনই হয়তো আমার কথা ভুলে গেছেন, অথবা হয়তো প্রতিশোধ নেওয়াটাই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। হয়তো সম্পর্ক আপনার কাছে ততটা গুরুত্ব পায় না, কে জানে। আমি ভাবছি এখানে কে বেশি বিচলিত,
যদিও আমার রূপ অতুলনীয় এবং আমি ব্লাড রিভারের সেরা সুন্দরী, তবুও আপনি আর আমি কেবল ক্ষণিকের পরিচিত মাত্র। এটি একটি ক্ষণস্থায়ী প্রেম। আপনি হয়তো প্রথম দেখাতেই আমার প্রেমে পড়ে গিয়েছিলেন, কিন্তু আপনি আসলে শুধু আমার শরীরের পেছনে ছুটেছেন। শেষ পর্যন্ত আমার প্রতি আপনার কোনো গভীর অনুভূতি নেই, আমি বুঝতে পেরেছি। এবং এটা বলেই র্যাবিট মেয়েটি এখান থেকে চলেই যাচ্ছিল, তখনই পিছন থেকে লিয়ানুয়ে চিৎকার করে বলে, আমি শুধু তোমার শরীরের পিছনে ছুটেছি, ওখানেই থামো। এবং তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই র্যাবিট মেয়েটি এখানে অসুস্থ অবস্থায় পড়েছিল, এবং তখনই পাশে থেকে লিয়ানুয়ে এসে বলে, মনে রেখো, আমি তোমাকে মারছি না শুধু এই কারণে যে আমি হত্যা করা পছন্দ করি না। আমি জানতাম তুমি আমার কাছে মিথ্যা বলেছিলে। এবং তখনই র্যাবিট মেয়েটি লিয়ানুয়েকে তার কাছে ধরে টেনে নেয়, এবং এটা করাতেই লিয়ানুয়ের হার্টবিট তো জোরে জোরে ধকধক করতে থাকে। এবং এখানেই এদের দুজনের মধ্যে একটি খুব সুন্দর রোমান্টিক মোমেন্ট সৃষ্টি হয়। এবং এটাতে তো লিয়ানুয়ে প্রচণ্ড পরিমাণে নার্ভাস হয়ে পড়ে, সে বুঝতে পারছিল না যে সে কি করবে। ঠিক তখনই লিয়ানুয়ে তার কাছে থাকা একটি ধারালো অস্ত্র নিয়ে র্যাবিট মেয়েটির গলায় ধরে, এবং তখনই র্যাবিট মেয়েটি বলে, আমি জানতাম আপনি এখনো আমার জন্য চিন্তিত, আপনার লুকোনো অস্ত্রগুলো ভয়াবহ, আমি তো আপনার কোনো দিক থেকে আপনার তুলনায় হতেই পারবো না, এবার হয়তো আমি মারাই যাব। এবং এটা বলার সাথে সাথে র্যাবিট মেয়েটি এখানেই অজ্ঞান হয়ে লিয়ানুয়ের বুকে শুয়ে পড়ে। এবং তখনই লিয়ানুয়ে বলে, আমি আজ তোমাকে মারবো না। এবং এটা বলার সাথে সাথে লিয়ানুয়ে তার পাওয়ার দিয়ে র্যাবিট মেয়েটিকে বাঁচাতে থাকে, এবং এটা দেখেই বোঝা যায় যে সত্যিকারের সে তাকে ভালোই বেসে ফেলেছে। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমরা দেখতে পাই বাই হেউইয়া ওল্ড মাস্টারের চিকিৎসা করছিলেন, এবং তখনই ওল্ড মাস্টার বলেন, মিরাক্কেল ফিজিশিয়ান, আপনি কি আজ আমার উপর সোল সোয়াব কৌশলটি প্রয়োগ করবেন? এবং তখনই বাই বলেন, আমি দুঃখিত, আজ আমি এটি করতে পারবো না। স্যার, আজ সকালেই আপনি একটি বিশাল যুদ্ধের মধ্যে দিয়ে গেছেন, আপনি মানসিকভাবে এখনও দুর্বল। এই সোল সোয়াব কৌশলটি লক্ষ্যবস্তু এবং প্রয়োগকারী উভয়েরই মানসিক শক্তির একটি বড় অংশ নিঃশেষ করে দেয়। যদি আমরা এখন এই কৌশলটি প্রয়োগ করি, তবে আমি ভয় পাচ্ছি আমাদের জীবনের বিপন্ন হতে পারে। স্যার, আপনার আজ বিশ্রাম নেওয়া উচিত। আপনি যেমনটি বলেছেন স্পাইডার নেস্ট আসলেই অভেদ্য, তাই চিন্তার কিছু নেই। এবং তখনই ওল্ড মাস্টার একটু শান্ত হয়ে বলে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করতে পারি। এবং এখানে সিন কাট হয়। এদিকে আবার বাই হিউয়া একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছিল, এবং এই ভিলাটার নাম হচ্ছে সুইং ভিলা। এবং সে ঘুরতে ঘুরতে চারিদিকটা খুব সুন্দরভাবে দেখছিল। এবং তখনই বাই হেউইয়া বলে, আজ রাতের চাঁদটা দেখতে খুব চমৎকার। এবং এটা বলার সাথে সাথে তখনই বাই হেউইয়ার উপরে চ্যাংহে এসে আক্রমণ করে দেয়, এবং সে বলতে বলতে আসে, হ্যাঁ, এটি সত্যিই খুব চমৎকার দেখাচ্ছে। এবং তখনই বাই হেউইয়া বলে, কে ওখানে? এবং এটা বলার সাথে সাথে চ্যাংহে এবং বাইহুয়ার সাথে প্রচণ্ড পরিমাণে যুদ্ধ লেগে যায়। এবং এই যুদ্ধটা এতটাই সুন্দর, এতটাই চমৎকার ছিল যে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এখানে চ্যাংহে তো যুদ্ধ করছিল, তার সাথে সাথে বাইহুয়া এত সুন্দর যুদ্ধ এবং মার্শাল আর্টসের ব্যবহার করছিল তা বলার বাইরে। এবং চ্যাংহে তো এখানে বাইহুয়ার যুদ্ধ দেখে সে অবাক হয়ে যায়। এবং তখনই চ্যাংহে বলে, এটি তো ফ্যান্টম স্টেপ, তাই না? এটি তো ব্লাড রিভারের পরিবারের কৌশল। এবং তখনই বাই হিউইয়া বলে, আপনি ভুল করছেন, আমি শুধু আপনার দক্ষতা খুব স্বাভাবিকভাবে এড়িয়ে গেছি। এবং তখনই সুচাংহে বলে, এটা বেশ মজার তো, যে মেয়েটিকে আমি ভেবেছিলাম এক আঘাতে মেরে ফেলবো, সে আমাকে বিশাল অবাক করে দিল। এবং তখনই বাই হিউইয়া বলে, এটাই একমাত্র অবাক করা বিষয় নয় যা আপনি দেখবেন। এবং এটা বলার সাথে সাথে বাই হেউইয়া এখানে তার রশ্মি দিয়ে সুচাংহেকে বেঁধে ফেলে। এবং এটাতে তো সুচাংহে থেমে যায় এবং সে মোটামুটি অবাকও হয়ে যায়।
এবং তখনই সুচাংহে একটু চালাকি করে মুচকি হেসে বলে, এটা মোটেও মজার কিছু না। এবং এটা বলার সাথে সাথে সে তার কাছে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে শুধু রশ্মিটা কেটে ফেলে বাই হিউয়ার উপর আক্রমণ করে দেয়। এবং যখনই বাই হিউয়ার উপর আঘাত করতেই যাবে ঠিক তখনই সেখানে সুমুইও চলে এসে বাই হেউয়াকে বাঁচিয়ে নেয়। তখনই মুইও বলে, তোমাকে ভেতরে কে আসতে দিল? এবং তখনই চাংহে বলে, এদের সবাইকে তুমি নিজের স্পাইডার শ্যাডো সেক্ট থেকে বেছে নিয়েছিলে, তুমি কি তাদের বিশ্বাস করো না? এবং তখনই মুইও বলে, আমি ফলাফলে বেশি বিশ্বাস করি। তখনই চাংহে বলে, তারা সবাই তোমার প্রতি অনুগত ছিল, তোমার তাদের সন্দেহ করা উচিত নয়, তবে তুমি একটি ভুল করেছো। এবং তখনই মুইও বলে, কি ভুল? এবং চাংহে বলে, তারা তোমার প্রতি অনুগত, কিন্তু তার মানে এই নয় যে তারা প্যাট্রিয়ার্কের প্রতিও অনুগত। তারা যদি মনে করে তুমি ভুল পথে চলছো তবে তোমাকে সঠিক পথে আনার জন্য তারা যে কোনো পথ বেছে নেবে। সুমুইও, আজকের মতো এখানেই শেষ করা যাক। তোমার চারপাশে অনেক চমক আছে যা আমার কল্পনারও বাইরে। এবং এই কথা বলা মাত্রই সু চাংহে এখান থেকে চলে যায়। তখনই বাই বলে, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম যে তোমরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলে, অথচ একটু আগেই সে আমাকে প্রায় মেরেই ফেলেছিল। এবং তখনই মুইও বলে, দুঃখিত, তবে চিন্তা করবেন না মিরাকেল ফিজিশিয়ান, আমি এটা সামলে নেব। এবং তখনই বাই বলে, তুমি একটু আগেই দেখলে ফ্যান্ডাম স্টেপ এবং 3 নিডলস থ্রেড। এবং তখনই মুইও বলে, আমি শুধু 3 নিডলস থ্রেড দেখেছি, আমি আশা করিনি যে তুমি ফ্যান্ডাম স্টেপ মুভটিও জানো, শুধু ওই মুভটি। এবং তখনই বাই বলে, ওই মুভটি কি? তখনই মুইও বলে, ওটা আয়ত্ত করা বেশ কঠিন, তুমি ব্লাড রিভার সম্পর্কে সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি জানো। আমার মনে হয় প্যাট্রিয়ার্ক এবং প্রাক্তন মেডিসিন কিংয়ের শত্রুতার বাইরেও এখানে অন্য কিছু আছে। যাই হোক, সেসব আজকের বিষয়ের সাথে সম্পর্কিত নয়, আমি শুধু একটি বিষয় নিশ্চিত করতে চাই। এবং তখনই বাই বলে, কি সেটা? এবং তখনই মুইও বলে, তুমি প্যাট্রিয়ার্কের চিকিৎসার জন্য তোমার সাধ্যমতো চেষ্টা করছো, তাই তো? এবং তখনই বাই বলে, হ্যাঁ, প্যাট্রিয়ার্ককে সুস্থ করতে আমাকে যা করতে হয় আমি সব করব। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের সেই সেক্টের ভিতরে মুইও যখন যাচ্ছিল তখনই ওখানে থাকা একটি সৈনিক বলে, বস, আপনি কখন ভেতরে এলেন? আমি তো টেরই পেলাম না। এবং তখনই মুইও বলে, আমি স্পাইডার নেস্টের অনেকবার এসেছি, স্বাভাবিকভাবেই আমি জানি কিভাবে ভেতরে ঢুকতে হয়। এবং তখনই সৈনিকটা একটু চমকে গিয়ে বলে, আমি তো ওটা ভুলেই গিয়েছিলাম। এবং তখনই মুইও বলে, এখানে 36টি ফাঁদ রয়েছে, একজন দক্ষ যোদ্ধার পক্ষেও এখান থেকে জীবিত বের হওয়া কঠিন, যদি না সে অনুপ্রবেশকারী এই জায়গায় গঠন সম্পর্কে খুব ভালো করে জানে, যেমন আমি। তবে আমার মতো কাউকেও একটি নির্দিষ্ট জায়গা দিয়ে পার হতে হবে। এবং তখনই সৈনিকটি আরো চমকে গিয়ে বলে, কোন জায়গা সেটা? এবং তখনই ময়ূর তার অস্ত্র দিয়ে সামনে আঘাত করে বলে, এই জায়গাটি, এটি স্পাইডার নেস্টের মূল কেন্দ্র। ওই 36টি ফাঁদ এড়ানোর মোট 4টি পথ আছে, কিন্তু প্রতিটি পথই এই জায়গার উপর দিয়ে গেছে। গত রাতে যখন আমি এখানে এসেছিলাম তখন এখানে কেউ ছিল না, অথচ এই জায়গায় পাহারার দায়িত্বে ছিলে তুমি। এবং এটা বলেই ময়ূর সামনে থাকা একটি অস্ত্র নিয়ে ওই সৈনিকের উপরে তুলে ধরে। এবং তখনই ময়ূর বলে, তোমার মরে যাওয়া উচিত, আমাকে বলো কেন তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? এবং তখনই সৈনিকটি ভয় পেয়ে গিয়ে হাঁটু গেড়ে বলে, বস, আপনি সবার চেয়ে ভালো জানেন যে প্যাট্রিয়ার্কের বিষ কোনোভাবেই নিরাময়যোগ্য নয়, যদি নিরাময় হয়ও তিনি আর মাত্র কয়েক বছর বাঁচবেন, তার উচিত নিজের পদ ছেড়ে দেওয়া। এবং তখনই ময়ূর রেগে গিয়ে বলে, তুমি যেতে পারো, এখানে আর কখনো মুখ দেখাবে না। এবং এই কথা শুনে সৈনিকটি রেগে গিয়ে চিৎকার করে বলে, বস, শুধু প্যাট্রিয়ার্ককে মেরে ফেলুন আর ডারমেন্ট ড্রাগন শট দখল করুন, তাহলেই সব শেষ হয়ে যাবে। এবং এই কথা শুনে ময়ূর মাথায় যেন রক্ত উঠে যায়। ঠিক তখনই ময়ূর তার পাশে পড়ে থাকা অস্ত্রের কুচিগুলো সৈনিকটির দিকে তাক করে বলে, প্রয়োজন হলে আমি তোমাকেও মেরে ফেলবো। এবং তখনই সৈনিকটি ময়ূর এই পাওয়ার দেখে ভয় পেয়ে চলেই যাচ্ছে।
যাচ্ছিল তখনই আবার পিছু ঘুরে তার অস্ত্রটি হাতে নিয়ে বলে, আপনি কখনোই সবাইকে রক্ষা করতে পারবেন না। এবং এই কথা বলে সৈনিকটি ওখান থেকে চলে যায় এবং তারপরে আমরা দেখতে পাই এখানে সেই বৃদ্ধ লোকটি আসে এবং এখানে এসে বলে, তোমার তাকে ছেড়ে দেওয়া উচিত হয়নি। তুমি হলে ব্লাড রিভারের কই। ব্লাড রিভার আমাদের পদের তুলনায় তোমার পদমর্যাদা আমার চেয়ে অনেক উপরে। এবং তখনই মুইও বৃদ্ধ লোকটিকে সম্মান জানায় এবং বৃদ্ধ লোকটি বলে, আমাকে সম্মান দেখানোর প্রয়োজন নেই। স্পাইডার শ্যাডো সেক্টের সাথে বিশ্বাসঘাতকতা করা ব্লাড রিভারের সবচেয়ে বড় অপরাধ। এবং তখনই মুইও বলে, কিন্তু আমরা কাউকে তখনই শাস্তি দিতে পারি যখন সে বেঁচে থাকে, তাই না? বর্তমান পরিস্থিতিতে ব্লাড রিভারের প্যাট্রিয়াককেও 3টি পরিবার তাড়া করতে পারে। সেখানে নিয়মগুলোর কি আর কোনো মূল্য আছে? এবং তখনই বৃদ্ধ লোকটি বলে, আমি তোমার সাথে কয়েকবার দেখা করেছি এবং তোমার সম্পর্কে কিছু গুজব শুনেছি। দৃশ্যত সোল রিফার্স হলে তোমার একটি উপাধি আছে, 3 রিফিউজালস, অর্থাৎ 3টি প্রত্যাখ্যান। তুমি পুরো পরিবার ধ্বংস করো না, কারণ না জেনে কোনো কাজ গ্রহণ করো না, আর যে কাজ তোমার পছন্দ নয় তা তুমি করো না। আমি সারা জীবন ব্লাড রিভারের অংশ ছিলাম, কিন্তু তুমিই একমাত্র ব্যক্তি যে সোল রিফার্স হলের সাথে সমঝোতা করতে পারো। এবং তখনই মুইও বলে, কারণ আমার এক বন্ধু আছে যার গল্পটাও অনেকটা এই রকম। এবং তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে সু চাংহে বলছিল, সু মুইও যেসব মিশন গ্রহণ করতো না, আমি সেই সবগুলোই গ্রহণ করতাম। এবং বাস্তবে মুইও বলে, সে বহু বছর ধরে এটা আমার কাছে লুকিয়ে রেখেছিল। এবং তখনই বৃদ্ধ লোকটি বলে, সে নিশ্চয়ই সু চাংহে, আন্ডারটেকার সু চাংহে। শোনা যায় তার তরবারি চালনা তোমার মতো অতটা ভালো নয়, কিন্তু তার আন্ডারটেকার উপাধিটি মানুষকে তোমার আমব্রেলা সোর্ড উপাধির চেয়েও বেশি আতঙ্কিত করে। তোমার জন্য ভালো যে তার মতো একজন বন্ধু তোমার আছে। এবং তখনই সুময়ও বলে, হ্যাঁ আমি জানি, সে অবশ্যই ভালো। এবং এখানে সিন কাট হয়। এদিকে আবার আমাদের 5 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সু ময়ু এবং সু চাংহে আহত অবস্থায় ওয়েলিং অ্যাবিসে ফিরে এসেছিল। তখনই ওখানে থাকা একটি লোক বলে ওঠে, তবে যদি তোমরা দুজনেই জীবিত ফিরে আসো তবে তোমরা ব্লাড রিভারের নিয়ম ভাঙবে এবং তোমাদের মরতে হবে। সুময়ু বলে, আমি জানি। এবং তখনই লিডার বলে, নম্বর 17, তোমার পাশে থাকা লোকটিকে মেরে ফেলো। এবং সুময়ু বলে, আমি ওকে মারব না, আমাদের দুজনকেই বাঁচতে হবে। এবং এই কথা শুনে লিডার বলে, চমৎকার, এমন কঠিন পরিস্থিতিতেও তুমি তোমার পাশের লোকটির কথা ভাবছো। তোমরা দুজন অনেক ভালো বন্ধু। এবং সুময়ু বলে, আমরা বন্ধু নই, খুনিদের কোনো বন্ধু থাকতে নেই, কিন্তু আমরা যদি দুজনে ব্লাড রিভারে যোগ দিই তবে আমরা পরিবার হয়ে যাব। যদি আমার পরিবারই হয় তবে আমি তাকে কিভাবে ত্যাগ করতে পারি? এবং এই কথা শুনে লিডার বলে, তুমি কি জানো তুমি কি বলছো? এবং তখনই সু চাংহে আহত অবস্থায় বলে, আমাকে মেরে ফেলো জলদি, বোকামি করো না, তুমি ওর সাথে পারবে না। তারপরই মুইও চাংহেকে নিয়ে তার পাশে থাকা একটি গাছের নিচে তাকে সুরক্ষিতভাবে বসিয়ে দেয়। এবং এখানে তো চাংহে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল। এবং তখনই ময়ূর তার পাশে থাকা তরোয়ালটি হাতে তুলে নিয়ে লিডারের সামনে এসে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলে, আপনি যদি ওকে মারতে যান তবে আমি আপনাকে মেরে ফেলবো। এবং এই কথা শুনে লিডার প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে ময়ূর উপর আক্রমণ করতেই যাবে, তখনই সেখানে প্যাট্রিয়াক চলে আসে এবং তিনি বলেন, বাচ্চা, তোমাদের আজকের এই কাজগুলো ব্লাড রিভারের কর্তৃত্বের প্রতি একটি চ্যালেঞ্জ। তুমি আমার ক্ষমতাকেও চ্যালেঞ্জ করছো। তুমি কি মনে করো তোমাদের দুজনের জন্য ব্লাড রিভারের নিয়ম একেবারের জন্য ভাঙা সার্থক হবে? এবং তখনই সুময়ু বলে, হ্যাঁ, আমরা দুজনেই নিশ্চিতভাবে এই শতাব্দীতে ব্লাড রিভারের সেরা খুনি হব। মাত্র 3 বছরের মধ্যে আমাদের কারণে ব্লাড রিভার বদলে যাবে। এবং তখনই ওল্ড মাস্টার বলেন, বাচ্চা, তুমি যা বললে তা আমি মনে রাখবো। এবং তখনই সুচাংহে বলে, মূর্খ,
আমরা এখনই একসাথেই মরবো। এবং তখনই ওল্ড মাস্টার বলে, নিয়ম তৈরি হয় ভাঙার জন্য। ব্লাড রিভার গত শতাব্দীতে অনেক নিয়ম ভেঙেছে, কিন্তু সেই নিয়মগুলো তখনই ভেঙেছিল যখন অপরাধীরা যথেষ্ট শক্তিশালী ছিল। আজ আমি তোমাদের জন্য একবার নিয়ম ভাঙবো। আমি তোমাদের একটি নামও দেব, তবে তোমাদের ক্ষমতা আমার কাছে প্রমাণ করতে হবে। এবং তখনই সুময়ু বলে, স্যার, আমি আপনার একটি তরোয়ালের আঘাত নিতে রাজি। যদি আমি মারা যাই তবে সে একাই এই ওয়েলিং অ্যাবিস থেকে বের হবে। দয়া করে ওর জীবন ভিক্ষা দেবেন। আর আমি যদি বেঁচে থাকি তবে আশা করি আপনি আমাদের একটি সুযোগ দেবেন। আপনি অনেক ন্যায়পরায়ণ স্যার, দয়া করে আমাকে আক্রমণ করুন। এবং এটা বলার সাথে সাথে তখনই প্যাট্রিয়ার্ক ময়ূর উপর আক্রমণ করে এবং এক আঘাতেই ময়ূর পিছিয়ে গিয়ে তার মুখ থেকে রক্ত উঠে আসে। এবং ওল্ড মাস্টার বলে, মনে রেখো, আমি তোমাকে যা দিচ্ছি তা কেবল তরোয়ালের আঘাত নয়, বরং তোমাদের ভবিষ্যতের ভাগ্য। তুমি কি আমার এই অনুগ্রহ গ্রহণ করতে যাচ্ছ? এবং তখনই সুময়ু হাঁটু গেড়ে বলে, ধন্যবাদ স্যার। এবং তখনই প্যাট্রিয়ার্ক বলেন, তিনটি পরিবারের মধ্যে তুমি কোন পরিবারে যেতে চাও? এবং সুময়ু বলে, সে এবং আমরা দুজনেই সুপরিবারে যাব। এবং ওল্ড মাস্টার বলেন, চমৎকার, এখন থেকে তোমরা দুজনেই সুপরিবারের অংশ। এবং তখনই চাংহিয়ে বলে, তোমার মতো একজন বোকা শেষ পর্যন্ত এটা করেই ছাড়লো। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের সেই গার্ডটিকে দেখানো হয়, যাকে কিনা কিছুক্ষণ আগে সুময়ু তাড়িয়ে দিয়েছিল। এবং তখনই কিয়ানজি নামের একটি ছেলে বলে, এটা কি সেই অক্স নয়? স্পাইডার শ্যাডোস এর 12 জন জোডিয়াকের একজন হয়েও তুমি স্পাইডার নেস্টের প্যাট্রিয়ার্কের রক্ষা না করে শহরে গোপনে ঘুরে বেড়াচ্ছ। তুমি কি পালানোর চেষ্টা করছো? এবং তখনই অক্স বলে, তোমরা দুজন কি পরিবারের লোক? এবং তখনই কিয়ানজি বলে, হ্যাঁ, তুমি আমাদের আগে কখনোই দেখোনি, কিন্তু আমি দেখেছি। তুমি একজন স্পাইডার শ্যাডোসের 12 জোডিয়াকের একজন হয়েছিলে। আমি তখন সেই অনুষ্ঠানে ছিলাম। আমার মনে আছে তুমি মঞ্চে দাঁড়িয়ে আজীবনের জন্য প্যাট্রিয়ার্কের প্রতি অনুগত থাকার শপথ নিয়েছিলে। তোমার অভিব্যক্তি তখন খুব দৃঢ় এবং আত্মবিশ্বাসী ছিল। আমি কখনো আশা করিনি যে তুমি প্যাট্রিয়ার্কের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে। এবং তখনই এই কথা শুনে অক্স রেগে গিয়ে বলে, এটার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। এবং অক্স যখন পালাতেই যাচ্ছিল তখনই বুক্সি ওখানে অক্সকে আটকে রাখে। স্পাইডার শ্যাডোর উপদলকে হারানোর জন্য প্রতিটি পরিবার একদল বিশেষজ্ঞ গড়ে তুলেছে। আমাদের মধ্যে প্রত্যেককেই সুময়ূর চেয়ে কোনো অংশে কম নয়। এবং তখনই অক্স বলে, তোমাদের সাহস কত যে নিজেদেরকে বসের সাথে তুলনা করছো? এবং এটা বলার সাথে সাথে বুক্সি এবং অক্সের ভিতরে যুদ্ধ লেগে যায়। এবং বুক্সি তো এখানেই অক্সকে আহত করে ফেলে। এবং কিয়ানজি বলে, সে তোমাকে নাড়াচাড়া করতে নিষেধ করেছে, কারণ এটা একটা ভালো পরামর্শ। তোমার উচিত স্পাইডার নেস্টের ভেতরের ফাঁদগুলোর ম্যাপ আমাদের হাতে দিয়ে দেওয়া, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এবং তখনই অক্স বলে, স্বপ্ন দেখতে থাকো। তোমাদের মতো লোককে আমি পরিবারের এমন কোনো দক্ষ ড্রাগন ফ্যাশন সাবের ব্যবহারকারীর কথা আগে শুনিনি। এবং সে নিচে নেমেই অক্সের পেটের ভিতর দিয়ে তরোয়াল চালিয়ে দেয়। এবং তখনই কিয়ানজি বলে, তুমি ওকে মেরে ফেললে কেন? এবং তখনই বুক্সি বলে, সে আমাদের কিছুই বলতো না, আমি সেটা বুঝতে পেরেছিলাম। তাছাড়া পরিবারের তরুণ মাস্টার ইতিমধ্যেই গোপন পেপার বাটারফ্লাই দিয়ে তাকে বিষাক্ত করে ফেলেছে। তাকে এখনই মেরে ফেলাই ভালো ছিল। এবং তখনই অক্স মাটিতে কাতরাতে কাতরাতে বলে, তোমার নাম কি? এবং তখনই বুক্সি বলে, বুক্সি মানে আমার নাম বুক্সি। এবং তখনই কিয়ানজি বলে, তোমার মতো একজনের সাথে মিশনের জন্য দল বেঁধে আমি সত্যিই দুর্ভাগ্যবান। এবং তখনই কিয়ানজি অক্সের পকেটের ভিতর থেকে একটি ম্যাপ বের করে নিয়ে বলে, এবার চলো এখান থেকে যাই। এবং তখনই ওদের উপর কেউ যেন আক্রমণ করে দেয়। এবং তখনই এখানে আমাদের একটি মাস্ক পরা মেয়েকে দেখানো হয়। এর নাম ছিল জুয়ে। সে ছিল পরিবার থেকে। এবং তখনই সে বলে, চলে যাওয়ার চেষ্টা করছো? অবশেষে আমি একা পড়ে থাকা একটি মাকড়সাকে খুঁজে পেলাম। তুমি যদি তাকে মেরে না ফেলতে তবে আমি আমার বিষ দিয়ে তার কাছ থেকে আরও তথ্য বের করতে পারতাম। এবং তখনই বুক্সি বলে,
তুমি কে? এবং কিয়ানজি বলে সে মু পরিবারের মু জুইয়ে, তার ছদ্ম নাম হলো বিষাক্ত ফুল। এবং তখনই মু জুইয়ে বলে তোমার তরোয়াল চালানোর কৌশল খারাপ নয়, দুর্ভাগ্যবশত। এবং তখনই সে কিয়ানজি বলে দুর্ভাগ্যবশত কি? ঠিক তখনই সেখানে একটি ছেলে আঙুলের উপরে পয়সা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে বলছিল সে হলো শি পরিবারের শি কিয়ানজি। শি পরিবারের শিষ্যদের মধ্যে সে ভাত এবং বহু তৈরিতে সবচেয়ে সেরা। আমরা সবাই এখানে ভালোর জন্যই এসেছি, আমাদের একে অপরের বিরুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তখনই বুক্সি কিছু একটা বুঝতে পেরে এখানে আঘাত করে বলে এখানে অন্য কেউ আছে, কেউ একজন রহস্যময় আচরণ করছে। এবং তখনই আমরা দেখতে পাই সেই আড়াল থেকে কথা শোনা সেই মু বাই বেরিয়ে আসে এবং সে বলে যাই হোক শি পরিবারের আন্তরিকতার অভাব আছে, তারা আসলে একজন মুহুর্মুর্ষ মানুষকে পাঠিয়েছে। এবং তখনই সেখান থেকে সেই আদমরা ফানহুয়া বেরিয়ে আসে এবং সে বলে যেহেতু আমি মারাই যাচ্ছি তাই মৃত্যুকে আমার আর ভয় নেই। কাল স্পাইডার নেস্টের রক্ষা করার জালগুলো ছিঁড়ে ফেলার দায়িত্বে আমরা 6 জন থাকব। এবং এখানে সিন কাট হয়। এদিকে আবার আমরা দেখতে পাই সুমুইও বাগানে মন খারাপ করে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেখানে বায়ও চলে আসে এবং সে এসে বলে তুমি কি তাকে পছন্দ করো? এবং তখনই সুমুইও বলে করি, কিন্তু সেটা সেই ধরনের পছন্দ নয় যা তুমি ভাবছো। আমি তাকে পরিবারের একজন সদস্য হিসেবে পছন্দ করি। এবং তখনই সেখানে ওল্ড মাস্টার আসেন এবং তখনই বাই বলে স্যার আপনি অবশেষে জেগে উঠেছেন। এবং ওল্ড মাস্টার বলে মনে হচ্ছে যেন আমি অনেক দীর্ঘ সময় ধরে ঘুমোচ্ছিলাম। তখনই বাই বলে যেহেতু আপনি জেগে উঠেছেন আমি আপনার উপর সোল সোয়াপ কৌশলটি ব্যবহার করব যাতে স্নোফলস অন প্লাম ব্লসম রোগটি চিরতরে সারিয়ে তোলার উপায় খুঁজে পাওয়া যায়। এবং ওল্ড মাস্টার বলে ধন্যবাদ মিরাকেল ফিজিশিয়ান, তবে তার আগে ময়ূকে আমার কিছু বলার আছে। এবং বাইহুয়া বলে সেক্ষেত্রে আমি আপনাদের দুজনকে একা ছেড়ে দিচ্ছি। এবং এটা বলে বাই এখান থেকে চলে যায়। এবং তখনই ওল্ড মাস্টার বলে ময়ূ এই পর্যন্ত আসতে তোমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে, তোমাকে নিশ্চয়ই অনেক ঝামেলার প্রতিপক্ষের মোকাবিলা করতে হয়েছে। এবং এই দৃশ্যের সাথে সাথে ব্লাড রিভারের এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের কাছে আজকের এই পর্বটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে, ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।